আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। কৃষি কৌশল ব্যাংক সলভের আজকে ভেক্টর চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। তো ভেক্টর থেকে বিগত বছরে যে সকল প্রশ্নগুলো আসছে, ইনক্লুডিং 22-23 সেশন, সবগুলো প্রশ্ন আমরা দেখব এবং কনসেপ্টগুলো মোটামুটি তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তো ভেক্টরের কৃষিগুচ্ছতে যে সকল প্রশ্নগুলো আসছে ওই টাইপের প্রশ্নগুলোতে আশা করি তোমাদের সমস্যা হবে না, কারণ এখানে টোটাল কনসেপ্টগুলো আমি কিন্তু ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করে দিই। আমাদের প্রথম যে প্রশ্নটা, যেটা গত বছর 22-23 সেশনে আসছিল কৃষিগুচ্ছে, দেখো প্রশ্নটা যদি আমরা দেখি, তাহলে দুটি লব্ধির মান, তাহলে দুটি বলের লব্ধির মান, ঠিক আছে, তোমাকে দুইটা বল দেওয়া আছে পি এবং কিউ। তো এখানে আমরা দুইটা বল ধরে নিলাম, পি একটা বল এবং একটা কিউ একটা বল, ঠিক আছে। তো দুইটা বলের লব্ধিটা আমরা ধরে নিলাম আর, ঠিক আছে। তো দুইটা বলের লব্ধির মান হচ্ছে 2√37 নিউটন এবং 2√30 এত নিউটন, ঠিক আছে। দুটো বলের লব্ধি যখন তারা যথাক্রমে 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। দেখো এখানে দুইটা লব্ধি দেওয়া আছে এবং দুইটা কোণ দেওয়া আছে, তাই না? তাহলে যখন এরা 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল তখন লব্ধি হয় এটা, এবং যখন 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল করে দুইটা বল তখন লব্ধি হয় এটা। এটা দ্বারা বোঝা আছে। এটা হচ্ছে আমরা যদি R1 ধরি, এটা কত R2, ঠিক আছে। অথবা আমরা যদি ইনক্লুডিং করে দিই, এটা 60 ডিগ্রিতে লব্ধি এবং এটা তোমার 120 ডিগ্রিতে লব্ধি, ঠিক আছে। তো এইভাবে আমরা মানে ফাইন্ড আউট করতে পারি। এবার বলছে যদি বল ধরে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? 60 ডিগ্রিতে এত, 120, তাহলে 90 ডিগ্রিতে কত, এটা তোমাকে বের করতে হবে। তাহলে আমাদের যে দুইটা তথ্য দেওয়া আছে ওই দুইটা তথ্য থেকে আমরা কিভাবে লিখতে পারি এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করতে হবে, তাই না? তাহলে আমরা লব্ধির ক্ষেত্রে আমরা কি জানি, যে আমরা সূত্র থেকে আমরা জানি কি, দেখো তো, যে R স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা, তাই না? কজ আলফা। আচ্ছা, তো এখানে আলফার মানটা ভ্যারি করার সাথে সাথে আর এর মানটাও চেঞ্জ হবে। যদি আমরা প্রথম কেজে দেখি, তাহলে প্রথম কেজে কত আমরা দেখতে পাচ্ছি 2√37 হোল স্কয়ার আর এর মান, তাই না? তো এই পাশে পি এবং কিউ এর মান কিন্তু আমরা জানি, তাহলে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আমরা আলফার মানটা জানি 2PQ কজ আলফা। আলফার মানটা আমরা জানি কত, দেখো 60 ডিগ্রি, তার মানে কজ 60 ডিগ্রি। আর কজ 60 ডিগ্রি মান তোমরা সবাই জানো, সেটা কত, হাফ, তাই না? তাহলে হাফ হাফ এটা কাটা যাবে। তাহলে কাটা যদি যায় তাহলে আমাদের একটা এখানে ভ্যালুটা কত আসে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস শুধুমাত্র পি কিউ আসবে, কারণ আমরা কি দেখতে পাচ্ছি এখানে কস 60 ডিগ্রি মানে হাফ, হাফ আর 2 কাটা যাবে, তাই না? তাহলে এখানে থাকবে শুধুমাত্র পি কিউ। তো এই যে একটা ভ্যালু তুমি কিন্তু পাইলা, 1 নম্বর থেকে একটা ভ্যালু পাইলা। এবার 2 নম্বর যদি ইকুয়েশন আসো, 2 নম্বর শর্ত আমরা কি বলছে, যে 2 নম্বর শর্ত, 2 নম্বর কন্ডিশনে যখন আর এর মানটা কত 2√13 তখন আলফার মানটা কত হবে 120 ডিগ্রি, এবং 120 কজ 120 ডিগ্রি মান কিন্তু মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি লিখি, দেখো 2√13 এটার পরে যদি হোল স্কয়ার করি, এই পাশে তোমার থাকবে কত, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এই টাইপের এটা প্রশ্ন গত বছরের প্রশ্নটা একটু হার্ড ছিল, ক্যালকুলেশনটা বড় ছিল, যার কারণে কাট মার্কস কিন্তু অনেক কম ছিল। তো এটা ঘাবড়ানোর কিছু নাই, যদি প্রশ্ন এমন বড় বড় থাকে তাহলে কিন্তু কাট মার্কস কমে আসবে, ঠিক আছে। তো তুমি চেষ্টা করবা যতগুলা পারা যায় সবগুলো অ্যান্সার করার, কখনো সেরে চলে আসবে না, ঠিক আছে, কখনো আসা যাবে না। কজ 120 ডিগ্রি যখন হবে তখন আমরা দেখলাম কত, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যদি এখানে ভ্যালু দেখো, লিখতে 2 × 4 37, পর এটা ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণন করে আমরা দেখতে পাচ্ছি এখানে মানটা চলে আসছে না, 4 × 37। তারপরে এখানে দেখো আমাদের জিনিসটা কত আছে, 4 × 13, আর এই পাশে আমরা পাচ্ছি কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2PQ। আচ্ছা আচ্ছা, বলো তো একটা জিনিস আমাকে বলো তো, যখন পি ও কিউ লম্বভাবে কি কাজ করে, তাই না? যদি পি ও কিউ যখন লম্বভাবে কাজ করে তখন লব্ধির মানটা কত, লব্ধির মানটা কিন্তু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না? লব্ধির মানটা কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আমরা কিন্তু এই যে আমাদের যে দুইটা সমীকরণ, 1 নম্বর আর 2 নম্বর থেকে এটা থেকে কিন্তু আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মানটা বের করতে পারবো। কীভাবে বলতো, এই দুইটা তুমি যে যোগ করতে দেখো, এই যে পি কিউ, এই যে এটা কিন্তু কাটা যায়, তাই না? আমরা দেখতে পাচ্ছি কত, কস 120 মান মাইনাস হাফ, এই 2 কাটা যাবে, থাকবে হচ্ছে মাইনাস। তো এই দুটোগুলা কিন্তু কাটা যাবে, এগুলা কাটা যাবে, তাহলে এটা কাটা যাবে, যোগ করে দাও, যে যোগ করলে এটা কাটা যাবে, আমরা কিন্তু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানটা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো যদি যোগ করে দাও তাহলে কি 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এখানে দেখো এইটা এই পার্ট আর এই পার্ট তুমি যদি যোগ করো তাহলে কিন্তু এখানে কত আসে, 200 চলে আসে, ঠিক আছে। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান কত আছে, 100। তো আমরা জানি কি লম্বভাবে যখন কাজ করে তখন লব্ধি কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার, তাই না? আর এর মানটা কি হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার মানে আর এর মানটা কত হবে, রুট ওভার, অতএব আর ইকুয়াল কত হবে, রুট ওভার 100, ঠিক আছে। তো এই জিনিসটাই আমাদের লাগবে, যে আমাদের দুইটা শর্ত দেওয়া আছে, এখান থেকে জাস্ট আমরা দেখব যে কোন ইকুয়েশন আছে এবং আমাদের লাগবে কি, লম্ব হইলে লব্ধির মানটা কি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আমরা এখান থেকে দেখতে পেলাম যদি আমরা দুইটা সমাধান ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই যে পি কিউ পার্টটা, দেখো এখানে প্লাস পি কিউ পার্টটা আর এখানে মাইনাস পি কিউ পার্টটা কি হবে, উঠে যাবে, তাই না? তাহলে থাকবে কি, দেখো এই পাশেও পি স্কোয়ার প্লাস এখানে তাহলে 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এই পাশে দুইটা যোগ করে দিবা, যোগ করলে কত, 200 থাকে। তাহলে আমরা এখান থেকে 2 দিয়ে ভাগ করে দেবো, 100 চলে আসবে, তাহলে আর এর মানটা 10। এইভাবে কিন্তু মানে প্রশ্ন
তুমি যদি ধরতে পারো, যদি দুইভাবে, এই প্রশ্নটা কিন্তু রিটেন টাইপের প্রশ্ন, এমসিকিউতে দেওয়া অনেকটা সময় সাপেক্ষ, ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তো তুমি আগে পরীক্ষার হলে অবশ্যই সহজ যে প্রশ্নগুলো, যেগুলো তুমি কম সময়ের মধ্যে করতে পারবা, সেগুলো তোমাকে আগে করতে হবে। এই টাইপের বড় প্রশ্নে তুমি আগে হাত দিবা না। তুমি আগে সহজ দেখো, সহজ প্রশ্নের মার্কও এক, এই বড় প্রশ্নের মার্কও কিন্তু এক। তো অবশ্যই এই কঠিন প্রশ্নগুলো অ্যান্সার করে কিন্তু সময় নষ্ট করা যাবে না। তো আগে সহজগুলো, তারপর সময় বাঁচলে তারপর এই প্রশ্নগুলো হাত দিবা। এবার দেখো, এটাও কিন্তু 21-22 সেশনে আসা একটা প্রশ্ন। 10 নিউটন মানের কোনো একটি বল অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত, ঠিক আছে? 10 নিউটন মানের একটি বল, এটা যদি আমরা পি ধরি, অজানা একটি বল, অজানা বলটাকে আমরা কিউ ধরলাম, 120 ডিগ্রি কোণে আনত। তো এবার বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবয়, তাই না? দেখো, বল দুটির যে লব্ধি, আমরা লব্ধিটা কত, 90 ডিগ্রি কোণে আনত। তো আমরা লব্ধির সূত্র জানি না, যে যার সাথে কোণ, দেখো ট্যান থিটা, এই যে ট্যান থিটার সমান আমরা কি জানি, যার সাথে কোণ, কার সাথে কোণ বলতো অজানা বল, যার সাথে কোণ সেটা কি থাকে, সিঙ্গেল থাকে, আর বাকিটার সাথে যেটা সিঙ্গেল থাকে না, সূত্র থেকে, তাই না? তাহলে এখানে দেখো পি কজ আলফা হবে, আর এখানে কি হবে, পি সাইন আলফা। তো এটা আমরা তো সূত্র জানি, তাই না? তাহলে যার সাথে কোণ সেটা সিঙ্গেল থাকে, বাকিগুলো কি পি সাইন আলফা বাই পি প্লাস কজ আলফা। এখন আলফার মানটা কত, 120 ডিগ্রি কোণে। দেখো, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি, তাই না? এই যে 10 নিউটনটা কিউ এর সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তো এখান থেকে ভ্যালুটা বসাবা। tan 90 ডিগ্রির মান কি জানো? tan 90 ডিগ্রির মান কিন্তু 1/0 লেখা যায়, ঠিক আছে? আর এখান থেকে পি এর মানটা তুমি বসাবা 10, এখানে দেখো সাইন 120 ডিগ্রি ডিভাইড বাই এখানে কত, কিউ এর মান জানি না, আমার কিউ এর মান বের করতে হবে। এখানে দেখো 10, এখানে আমাদের cos 120 ডিগ্রি। দেখো, আমরা আর যদি গুণ করতে, তাহলে এটার সাথে এটা কি 0 হয়ে যাবে, এটার সাথে এটা 1। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি, দেখো কিউ প্লাস 10 ইন্টু এই যে 120 ডিগ্রি মান কত, -1/2 ইকুয়াল কত হবে, 0। তো যদি এটা কাটো, তাহলে 10 5 থাকে, -5 হয়ে যাচ্ছে না? তাহলে এই পাশে দেখো আমাদের কি থাকছে, এই পাশে আমাদের থাকে কিন্তু কিউ -5 ইকুয়াল 0। অতএব কিউ সমান কত হবে, কিউ সমান হয়ে যাবে তোমার 5। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কিউ এর মান বা অজানা বলের মানটা। তো এইভাবে কিন্তু আমরা মানগুলা বের করতে পারি, ঠিক আছে? যখন তোমাকে দিকের কথা বলবে, তো দিক নির্ণয় সূত্র কি, tan θ = যার সাথে থিটা তার সাথে আমরা নিচে সিঙ্গেল লিখবো, বাকিটার সাথে পি সাইন আলফা বাই কজ আলফা। তো এখান থেকে তোমাকে পি এবং কিউ এর দুইটা বলের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, আলফার মান, তো বসাই দিয়ে তুমি কিন্তু এভাবে বের করতে পারবা ইজিলি। তো ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ, আমরা জানি কি, ক্রিয়া যেদিকে কাজ করে, প্রতিক্রিয়া তার ঠিক বিপরীত দিকে কাজ করে। যদি এরকম ঘটনা ঘটে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হয়, 120 ডিগ্রি হয়। যেমন দেখো, পি ভেক্টর ইকুয়াল কিন্তু মাইনাস কিউ ভেক্টর। দেখো, এটার দ্বারা কি বোঝায়, যে পি ভেক্টরের মানটা কিউ ভেক্টরের সমান কিন্তু বিপরীতমুখী, ঠিক আছে? এরকম হলেও কি আমাদের আলফার মানটা কত হবে, 180 ডিগ্রি হবে, ঠিক আছে? অনেক সময় কিন্তু বলে দেবে তোমাকে পি ভেক্টর ইকুয়াল টু মাইনাস কিউ হলে, তোমাকে অনেক সময় দেবে যে পি ক্রস কিউ, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কিন্তু 0 হয়ে যাবে। কেন বলো তো? কারণ সাইন 180 মান কিন্তু 0, কারণ আমরা জানি কি, পি ক্রস কিউ এটার মানে কত, ইটা ইন্টু সাইন, এই যে তোমার পি কিউ সাইন 180 ডিগ্রি, তাই না? সাইন 180 ডিগ্রি মান 0। তো আলটিমেটলি এটা মাথায় রাখবা, পি ক্রস কিউ, দেখো এটা যদি হয় পি ইকুয়াল টু মাইনাস কিউ হলে পি ক্রস কিউ এর মান কত, 0। কেন? কারণ পি ও কিউ এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তো এই টাইপের কনসেপ্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, দুটি বলের লব্ধির মান দেওয়া আছে 40, লব্ধি কিন্তু দেওয়া আছে, এটা লব্ধি, আর দেওয়া আছে 40 নিউটন। দুটি বলের মধ্যে ছোট বলটির মান হচ্ছে 30 নিউটন, এবং এটি লব্ধির সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। বড় বলটির মান কত? এই যে এখানেও দেখো, আমরা কিন্তু দিক নির্ণয় সূত্র দেখে করতে পারি, অথবা যেটা লম্বভাবে কাজ করছে, লম্বর যে লব্ধির সূত্র, সেটাও কিন্তু আমরা করতে পারি, তাই না? এটা দুইভাবে করা যায়, তুমি দিক নির্ণয় সূত্র থেকে করতে পারবা। আবার দেখো, দুটি বলের লব্ধির মান, এই যে 40 নিউটন এবং 30 নিউটন কি করছে, পরস্পর লম্বভাবে ক্রিয়া করছে, তাই না? তাহলে অপরটা কি হবে, এই দুইটা লব্ধির সমান। তাহলে দুইটা লম্বভাবে কাজ করলে লব্ধি কি হয়, লব্ধিটা কিন্তু আমরা এখান থেকে পাবো যে কিউ স্কয়ার ইকুয়াল টু লেখা যায় পি স্কয়ার প্লাস আর স্কয়ার। তার মানে তুমি কিউ সমান কি লিখতে পারো, কিউ সমান তুমি ইজিলি √/, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এবং এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায়, কৃষিতে আসছে, ডিউতে আসছে, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু ডিউতে আসছে, তোমার আরইউতে আসছে, অনেক জায়গাতে এই প্রশ্নটা কিন্তু চলে আসছে। তো এই টাইপেরটা কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এগ্রি করছে, বিশে করছে, সেখানেও আসছে। তো এখান থেকে তুমি কিন্তু ভ্যালুটা বসাতে পারো। তো এখানে দেখো 40 1600, এখানে তোমার 900 তার 2500 রুট করলে হয় 50, তার মানে আমরা √/, এখানে 50 লিখতে পারি। তো এখানে কিন্তু 50 নিউটনটা উত্তর। তো এইভাবে জিনিসগুলো একটু কনসেপ্ট সহ বোঝার চেষ্টা করে সলভ করবা, ঠিক আছে? তো খালি দেখেই সলভ করে যায় না, কেন হচ্ছে এই জিনিসটাও মাথায় রাখবা। দুটি সমমানের ভেক্টর, দেখো সমমান মানে কি, দুইটা ভেক্টরের মান সমান, দুইটা ভেক্টরের মান কি, দুইটা ভেক্টরের মান হচ্ছে সমান। দুইটা সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। দেখো, এখানে বলছে কি দুইটা ভেক্টর সমান, কন্ডিশনটা বোঝায়। এই টাইপের প্রশ্ন কিন্তু
আসে। দুইটা ভেক্টরে কি মান সমান, তো পি ভেক্টর সমান সমান কিউ ভেক্টর, এবং এই লব্ধি যেটা, এই দুইটা ভেক্টর লব্ধি কি হচ্ছে, তাদের যে কোনো একটা সমান। তার মানে কি আমরা তিনটাই সমান বলতে পারি না, কারণ পি এবং কিউ তো সমান, তো পি এর সমান মানে আর কিউ এর সমান মানে আর, তার মানে তিনটাই সমান না। তো যদি এরকম কন্ডিশন হয় যে দুইটা ভেক্টর সমান এবং তাদের লব্ধিও তাদের সমান, তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 120 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত হবে? 120 ডিগ্রি। বুঝতে পারছো? আবার তোমাকে যদি বলে যে পি ভেক্টর ইকুয়াল হচ্ছে কিউ ভেক্টর এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে লব্ধির মানটা কত? লব্ধি ইকুয়াল টু, তাহলে কিন্তু এখানে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হবে। ঠিক আছে, তাহলে আর এর মানটা কি হবে? পি এবং কিউ এর সমান। প্রশ্ন দুইভাবে আসতে পারে, একটা তোমাকে কোণ দিয়ে দিল, বলবে যে লব্ধি কত, এই যে এই শর্ত দিয়ে পি দুইটা সমমানের ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে লব্ধি কত? লব্ধি কি তাদের সমানই হবে। আবার এভাবে দিবে যে এই যে দুইটা সমমানের ভেক্টর, তাদের লব্ধির মান যে কোনো একটা সমান, তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ চাইলে 120 ডিগ্রি হবে, আর যদি তোমাকে লব্ধি চাই তাহলে যে কোনো একটা সমান তুমি দিয়ে দিবা, তাহলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি, আমাদের 5 নম্বর প্রশ্নটা, এ ভেক্টর দেওয়া আছে, তাহলে তোমাকে 1, 1 -1 কমাতে কি বের করতে বলতো? ডট গুণ দেওয়া আছে, তার মানে এটা ডাইভারজেন্স তোমাকে বের করতে হবে। তো ন্যাবলার মান তো আমরা সবাই জানি, তাই না? তো ন্যাবলা জিনিসটা কি? তো তোমাকে ন্যাবলা, দেখো ন্যাবলার সাথে কি করতে হবে? এ কে ডট গুণন করতে হবে। ডট গুণন মানে কি? আমরা জানি আই এর সাথে আয়ের শক, জে এর সাথে জে এর শক, তারপরে বের করে দেন আমরা এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1 এবং এ জেড এর জায়গায় -1 বসাই দিব। ঠিক আছে, তাহলে ন্যাবলার মান আমরা কি জানি? ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই, এটা কিন্তু পার্শিয়াল। ঠিক আছে, এটা কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো নিচে যেই চলক থাকবে শুধুমাত্র ওই চলককেই পরিবর্তন করব, অন্য কোনো চলককে পরিবর্তন করব না। ঠিক আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যেটার সাপেক্ষে ওইটাকেই শুধু পরিবর্তন হবে, বাকিগুলো কনস্ট্যান্ট। ডি ডিভাইড বাই ডেল জেড, এটা কি হবে? কে। এবার আমরা এ এর মানটা লিখব। এ এর মান কি দেওয়া আছে দেখো তো? 3xyz, 3xyz, তাই না? তাহলে ডট 3xyzi, তারপরে তোমার দেওয়া আছে 2xy স্কয়ার, 2xy স্কয়ার, এন্ড দেন দেওয়া আছে হচ্ছে -x স্কয়ার yz, -x স্কয়ার yz। ওকে, হ্যাঁ এতটুকুই আমাদের দরকার, আর কিছু লাগবে না। দেখো আমরা কি জানি? ডট গুণনের নিয়ম কি জানি? যে আই এর সাথে আই এর শক, জে এর সাথে জে এর শক। তার মানে আমরা এই পার্ট দিয়ে কাকে করব? এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করব। আমরা যদি একটু আলাদা আই এর সাথে আই গুলো আলাদা হয়ে যায়, আমরা একটা আলাদা আরেক লাইন করব। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে 3xyz এটা হয়ে গেল। দেন প্লাসে প্লাসে প্লাস, তারপরে আর জে এর সাথে জে এর শক, তার মানে ডেল ওয়াই ইনটু দেখো 2xy স্কয়ার। ঠিক আছে, তারপর দেখো প্লাস মাইনাস মাইনাস ডেল জেড ইনটু এক্স স্কয়ার ওয়াই জেড। দেখো নিচে কি আছে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাই না? পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কি কাজ কি? দেখো এখানে যে চলক আছে আমাদের এই রাশিতে শুধু ওই চলককেই বা ওই অংশটাকেই ডিফারেন্সিয়েট করতে, তাহলে এক্স আছে না, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? আমরা জানি 1 থাকবে, তাই না? তাহলে এখানে পরিবর্তন হয় কি হবে? বাকি সবগুলা যা ছিল তাই থাকবে, 3yz, কারণ x কে ডিফারেন্সিয়েট করছে। দেখো যেই চলক থাকবে নিচে ওই চলকে শুধু ডিফারেন্সিয়েট, তাহলে x এর ডিফারেন্সিয়েট করলে কত থাকে? 1। দেন আমরা পরের পদে চলে যাই। দেখো এখানে কি আছে? y আছে না, তাহলে আমরা এখানে কি শুধুমাত্র y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব। তাহলে y স্কয়ার এর ডিফারেন্সিয়েট করলে কত? 2y থাকে, 2 দুগুণে 4, তাহলে 4xy। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এবার দেখো এখানে z আছে, তাহলে এই পদে শুধুমাত্র z-টাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে z কে ডিফারেন্সিয়েট করলে কত থাকে? 1 থাকে, তার মানে এখানে x স্কয়ার y। তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি ডাইভারজেন্স আসলো। এবার তোমাকে বলছে কি যে 1, 1 -1 বিন্দুতে, তার মানে তোমাকে x এর জায়গায় কি বসাতে হবে? 1 বসাতে হবে, y এর জায়গায় 1, z এর জায়গায় -1 বসায় যে ভ্যালু পাচ্ছ ওইটা। তাহলে আমরা ভ্যালুটা বের করি। দেখো 3 × 1 × -1, তারপর দেখো 4 ইনটু এটা তোমার -1 হবে, 4 × 1 × 1, তারপর -1 স্কয়ার × 1। তো এটা ক্যালকুলেশন করে যে মান আসবে ওইটাই। দেখো -3 আসে প্লাস 4 -1, তার মানে আলটিমেটলি কি 0 চলে আসে। ঠিক আছে, দেখো -3 প্লাস -4 প্লাস 4 মানে 0। তো এটার आंसर কত? 0। তো এইভাবে কিন্তু ডাইভারজেন্স গুলো করবা। তো আমি কিন্তু তোমাকে বোঝার জন্য আস্তে আস্তে দেখাই দিলাম। ঠিক আছে, ডাইভারজেন্স প্রশ্ন আসলে ডাইভারজেন্স থেকে আসবে, কারণ এটা কম সময়ে করা যায়। এবার দেওয়া আছে c = a × b। এটা জিনিস দেখো, যদি ক্রস গুণন এবং d = b × a, তাহলে c ও d এর মধ্যকার কোণ কত? দেখো এই জিনিসটা বোঝার চেষ্টা করবা। দেখো a × b, ঠিক আছে, a × b যখন তুমি করবা, a × b = c, তার মানে কি জানো? c হলো a ও b এর উপরে লম্ব, a ও b এর উপর লম্ব,
লম্ব, ঠিক আছে। এবার আরেকটা জিনিস খেয়াল করো, যদি তুমি যদি এই যে সি না, এই যে সি, এটা সমান যদি তুমি এ ক্রস বি লেখো, এ ক্রস বি লেখো, এবার এইটাই যদি তুমি ঘুরায়ে বি ক্রস এ তে নিয়ে আসতে চাও, এ তে নিয়ে আসতে চাও, তা তোমাকে কি করতে হবে জানো, আলফা ইকাল টু 180 ডিগ্রি কোণে ঘুরাইতে হবে। কি করতে হবে, আলফা ইকাল টু 180 ডিগ্রি কোণে ঘুরাইতে হবে। তার মানে এখানে একটা মাইনাস চলে আসে, কি চলে আসবে, একটা মাইনাস চলে আসবে, মানে আলফা ইকাল টু তোমাকে 180 ডিগ্রি কোণে এই জিনিসটাকে ঘুরাইতে হবে। তার মানে তুমি যদি দেখো যে দেখো আমাদের সি ইকুয়াল কত দেওয়া আছে, সি ইকুয়াল হচ্ছে এ ক্রস বি, এবং ডি সমান কত দেওয়া আছে, ডি সমান দেওয়া আছে আমরা দেখলাম বি ক্রস এ। তাহলে আমরা কি বললাম, যদি এ ক্রস বি থেকে বি ক্রস এ আসলে কয় ডিগ্রি কোণ ঘোরাতে হয়, তোমাকে এখানে ঘুরাইতে হবে 180 ডিগ্রি কোণে ঘুরাইতে হবে, তাই না, 180 ডিগ্রি কোণে ঘুরাইতে হবে। তার মানে বলতে পারি সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। এই যে এটাকে এটা আনলে কত হবে, 180 ডিগ্রি কোণে ঘুরাইতে হবে। তার মানে সি কে কি, ডি কে 180 ডিগ্রি কোণ, তাহলে এটাই হবে, এটাই চাইছে যে সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত, তার মানে আলফা ইকুয়াল কত হবে, 180 ডিগ্রি। তো এই জিনিসটাই আর কি, ঠিক আছে। তো এটা কত হবে অ্যান্সার, 180 ডিগ্রি, বুঝতে পারছো। এবার দেখো এ ইকুয়াল দেওয়া আছে আই এবং বি ইকুয়াল দেওয়া আছে জে মাইনাস কে, তবে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, দেখো তো এখানে কোথাও কি আই উপস্থিত আছে, নাই। তাহলে আমরা একক ভেক্টরের কনসেপ্ট থেকে জানি, দেখো প্রত্যেকটা এদিকে আমরা যদি এক্স অক্ষ, এ বরাবর হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এবং এ বরাবর আমরা যদি জেড অক্ষ নেই, তাহলে এক্স অক্ষ বরাবর কে থাকে, আই থাকে, এবং এটা বরাবর কি থাকে, জে থাকে, এই বরাবর কি থাকে, কে ভেক্টর। তো প্রত্যেকটা একক ভেক্টর প্রত্যেকটার উপরে লম্ব, তার মানে আই হচ্ছে জে এবং কে এর উপরে লম্ব, জে হচ্ছে কে এবং এর উপরে লম্ব। এখানে তলটা বিষয় করবো, ঠিক আছে। দেখো তো যদি আমি এক্স ওয়াই তল বলি, দেখো এখানে তল কি আছে, এক্স ওয়াই আছে, ওয়াই জেড আছে এবং জেড এক্স, এখানে কিন্তু তিনটা তল পাবো, তাই না। তাহলে এক্স ওয়াই তলে কে কে অবস্থান করছে, আই প্লাস জে, ঠিক আছে, আই এবং জে প্লাস অবস্থায়, এখানে প্লাস মাইনাস থাকতে পারে, সমস্যা নেই। এবং ওয়াই জেডে কে অবস্থান করছে, দেখো তো ওয়াই মানে কি, জে আছে, আর ইয়াতে আছে কে আছে, এবং জেড এবং কে দেখি কে প্লাস আই। তো এই যে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা তল, তাহলে এক্স ওয়াই তলের উপরে কিন্তু আমরা জেড লম্ব, আবার জেড এক্স এর উপরে কিন্তু জেড এক্স এর উপরে ওয়াই লম্ব, মানে এখানে যেটা অনুপস্থিত ওইটা কিন্তু ওটার উপরে লম্ব। যেমন এখানে দেখো আমাদের বলছে কি, কই গেল প্রশ্নটা, এই যে জেড এবং কে, তার মানে এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ না, জে, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি কে অক্ষ, জেড অক্ষ, তার মানে ওয়াই জেড। আর এটা কি বলতো, এটা এক্স না, এক্স অক্ষের অবস্থান করছে না আই ভেক্টর কে এক্স অক্ষের উপরে। তাহলে আমরা কি দেখছি, ওয়াই জেডটা কি অবশ্যই এক্স অক্ষ, এক্স অক্ষটা কি ওয়াই জেডের উপরে লম্ব না, ওয়াই জেডটা এক্স উপরে লম্ব, তো এখানে কি এক্স আছে, এক্স নাই, যেটা উপস্থিত নাই ওইটা কিন্তু লম্ব। তার মানে অবশ্যই আমি বলতে পারি এইটা এটা কি হবে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তো আমাদের করার দরকার নেই, আমরা ডিরেক্ট কিন্তু কনসেপ্ট থেকে বুঝে ফেলতে পারবো। যদি কোনোটা অনুপস্থিত থাকে, দেখো এখানে কিন্তু শুধু আই আছে আর কিন্তু যে কে নাই, আলটিমেটলি এরকম থাকলে কি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করবা, যে প্রত্যেকটা তলের উপরে অন্যান্য যে অক্ষগুলা সেগুলা কি লম্ব, এক্স ওয়াই এর উপরে জেড লম্ব, জেড এক্স এর উপরে ওয়াই লম্ব, এই জিনিসগুলো মাথায় রাখবা। দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের আদি বিন্দুর স্থানাঙ্ক, এটা যদি আদি বিন্দু হয় যেটা তোমার এ, এটা যদি শেষ বিন্দু হয় বি হয়, তাহলে আমরা ভেক্টরটা কিভাবে প্রকাশ করি, ভেক্টরটা আমরা বি এ ভেক্টর, এই যে বি এ ভেক্টরটা কিভাবে প্রকাশ করি, দেখো বি থেকে এ বাদ দেব, বি থেকে এ বাদ দেব, ঠিক আছে। বি থেকে এ বাদ দিলে আমরা কি পাবো, ভেক্টরটা পাবো। কিভাবে, দেখো এই যে এটা কি এক্স, এটা এক্স না, তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত থাকে, দেখো তো 3 থাকে না, তাহলে 3i হবে। তারপর 6 থেকে 4 বাদ দিলে কত থাকে, 2j হবে, কারণ এটা কি ওয়াই কোটি, তবে এটা কি জেড অক্ষ না, তাহলে দেখো 5 থেকে 3 বলে কত থাকে, 2 থাকে, তাহলে এখানে কিন্তু 2 আমাদের কি হবে, 2k। তো এটা কিন্তু আমাদের ভেক্টর, যদি ভেক্টর চাই তাহলে এইভাবে করবো, এটা থেকে এটা বাদ দিবা। তো প্রথম অংশের জন্য আই পাবো, দ্বিতীয় অংশের জন্য জে পাবো, তৃতীয় অংশের জন্য কে পাবো। এবার এটার মান চাইছে, মান মানে কি রুট ওভার, এটার উপর স্কয়ার করে দেবো, তাহলে মান কি হবে, মান হবে রুট ওভার 3 এর উপর স্কয়ার যোগ 2 এর উপর স্কয়ার যোগ 2 এর উপর স্কয়ার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মানগুলো পেয়ে যাবা। তো এটার অ্যান্সার দেখো, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 দুগুণে 4, 4 4 8, আর এখানে 9, 8 9 কত 17, তার মানে রুট ওভার 17 হচ্ছে অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা জিনিসগুলো বের করবো। তো অবশ্যই এগুলো কি অবস্থান ভেক্টর, ঠিক আছে। অবস্থান ভেক্টর বের করার নিয়ম হচ্ছে এই যে শেষ বিন্দু যেটা আছে, শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করে দিবা, তাহলে প্রথমটার জন্য আই, দ্বিতীয়টার জন্য জে, তৃতীয়টার জন্য কে। আচ্ছা, এবার দেখো 20 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে বেগ 10 সেকেন্ডে এত হতে বৃদ্ধি পায় এত। তার মানে তোমাকে অবশ্যই কি ডেল ভি বের করতে হবে, তাই না। আমরা সূত্র কি জানি, সূত্র জানি কি এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু হবে কি এফ ইকুয়াল এম এ, আবার এ সমান কত, এ সমান কত ডেল ভি ডিভাইড বাই টি, তাই না। তারপর ডেল ভিটা বের কর, দেখো এখানে কি ভিটা কিন্তু ভেক্টর আকারে আছে, যেটা ভেক্টর আকারে আছে ওটাকে ভেক্টর আকারে ডেল ভি বের করবা। তো ডেল ভি বের করে দেন তুমি ওটার মান বের করবা। তাহলে ডেল ভি সমান কি হবে বলো তো, ডেল ভি
এই যে ডেল ভি সমান কি v2 মাইনাস v1, তাই না? তাহলে এখানে v2 দেওয়া আছে না, দেখো বৃদ্ধি পেয়ে এত হলো, তাহলে এটা কি শেষ অবস্থান, এটা আদি অবস্থান, শেষ থেকে আদি বাদ দিবা, তাহলে 8 থেকে 4 বদলে কত থাকে 4 থাকে, তাহলে এখানে আমরা কত পাবো 4i পাবো। তারপর দেখো এখানে কত আসছে, এখানে তোমার হচ্ছে 3 প্লাস 3 থেকে এখানে -3 বিয়োগ, তার মানে দেখো আলটিমেটলি এখানে ঘুরে যাবে, তাই না? তাহলে এখানে কত -1 প্লাস 8j হবে, কত হবে -1 প্লাস 8j। তারপরে দেখো এখানে আছে -5k, এখানে আছে -1 প্লাস হয়ে যাবে, তার মানে -2k। ডেল ভি তুমি পাইলে, এবার এটার মান তোমাকে লাগবে, এটা ভেক্টর আকারে আছে না, আমার তো কি লাগবে, আমার মানটা লাগবে। তাহলে আমার মান বের করবো √16 যোগ 64 যোগ 4, তো দেখো এটা 20, তারপর এটা করলে 84, তাই না? তাহলে √84, তাহলে এবার এখানে মানগুলো বসাই দিবা। তাহলে এই যে আমরা দেখো এম এর মান দেওয়া আছে 20 কেজি ভর, আর সময় কত 10 সেকেন্ডে, তাহলে m/t, তাহলে 10/20/10, এখান থেকে 10 হবে, এটা ক্যালকুলেশন, এটা মান করে দিলে আমরা এই জিনিসটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এখান থেকে আলটিমেটলি তোমার চলে আসে হচ্ছে এই যে এটা সমান তুমি লিখতে পারো হচ্ছে 2 গুণন √21, ঠিক আছে? 2 গুণন √21। তারপরে এখানে তোমার দেখো এখানে 2 চলে আসে, 2 2 গুণ করলে 4 √4 ইনটু √21 চলে আসে, ঠিক আছে? তো এই টাইপের প্রশ্ন দেওয়া থাকলে ডেল ভিটা অবশ্যই ভেক্টর পদ্ধতিতে আগে বের করে নেয়। তুমি অবশ্যই এখানে v1টা বের করতে জানো। দেখো তো অনেকে আমরা কি করি v1 এর মানটা বের করি, মান বের করা যাবে না, তোমার আগে ডেল ভিটা ভেক্টর আকারে বিয়োগ করে নিবা, এই দুইটাকে বিয়োগ করে নিয়ে তারপরে মান বের করবা, মান বের করে তারপর ডেল ভি এর মানটা বের করবা, ঠিক আছে? তো আগে করলে কিন্তু তোমার কিন্তু অ্যান্সার ভুল হবে। দেখো একজন মোটরসাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বৃষ্টির বেগে ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। তাহলে আমরা জানি এখান থেকে সূত্রটা অবশ্যই জানতাম যে tan থিটা, লোকটা কত বেগে চললে, তাই না? আমরা জানি কি লোকের বেগ ডিভাইড বাই, এই কালারটা হয়তো বোঝা যাচ্ছে না, বৃষ্টির বেগ ঠিক আছে? তাহলে লোকের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ, তাহলে লোকের বেগটা আমার জানতে চাই, তাহলে v ডিভাইড বাই বৃষ্টির বেগ কত, বৃষ্টির বেগ কিন্তু 6 দেওয়া আছে। তাহলে আমরা জানি tan 45 মান কত, tan 45 মান কিন্তু 1, তার মানে v সমান কত, v সমান কিন্তু 6 × 1, তার মানে কত 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এইভাবে কিন্তু এই টাইপের কনসেপ্টগুলো থেকে মাথায় রাখবা যে tan থিটা সমান কি হবে, tan থিটা মানে কি কত ডিগ্রি কোণে বৃষ্টির ফোঁটা পড়তেছে, লোকের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ। এ বি এবং সি ভেক্টর একই তলে অবস্থান হওয়ার, দেখো একই তলে হওয়া খুবই শর্ত সোজা, যে কোনো দুইটার ক্রস গুণন, যে কোনো দুইটার ক্রস গুণন এবং অপরটার ডট গুণন ইকুয়াল কত হবে 0, এটাই হচ্ছে শর্ত, আর কিছু না, ঠিক আছে? তাহলে দেখো যে কোনো দুইটার ক্রস গুণন অপরটার ডট গুণন ইকুয়াল কত 0, এবং এটাই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত শর্ত সমতলীয় হওয়ার ক্ষেত্রে কি হচ্ছে একই তলে অবস্থান, এবং এটা কিন্তু আয়তনও বোঝায়, কি বোঝায়, এটা কিন্তু আয়তনও বোঝায়। দেখো এই বি ক্রস সি মানে কিন্তু ক্ষেত্রফল, তার সাথে তুমি যদি যে দৈর্ঘ্য উচ্চতাকে ডট গুণ করো তাহলে কি পাবো, আয়তন পাবো। অনেকে তোমাকে যদি আয়তন বের করতে বলে তাহলে কিন্তু এ ডট বি ক্রস সি এভাবে বের করবো আয়তন, ঠিক আছে? দেখো কোনো সামান্তরিকের দুইটি, দেখো আমরা জানি কি ক্ষেত্রফলের কিন্তু ক্ষেত্রফল ভেক্টর রাশি, বাট আয়তন কিন্তু ভেক্টর রাশি না, এর জন্য কি আমরা আয়তনটা বের করার সময় ডট গুণ ব্যবহার করে থাকি। কোন সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু যদি দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে। দেখো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকলে আমরা এটার ক্ষেত্রফল কিভাবে বের করি, দুইটা ক্রস গুণ আছে না, ক্রস গুণফলের সমান, তাই না? সন্নিহিত বাহু দেওয়া থাকলে আমরা কি করি, ভেক্টর দুইটি ক্রস গুণফলের সমান, এই যে পি ক্রস কিউ বের করি, তাই না? পি ক্রস কিউ এটার মান বের করি আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সময়, যদি পি এবং কিউ দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে, আর যদি কর্ণ দেওয়া থাকে তাহলে সামনে কি করব, হাফ করে দিব। কোন একটি বিন্দুতে একই সময় 10 নিউটন এবং 6 নিউটন মানে দুইটা বল 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে ভেক্টর লব্ধির মান কত আমরা সূত্র জানি, তাই না? যে r = √p² + q² + 2pq cos α, 60 ডিগ্রি মান কত, হাফ, 2 কাটা যাবে, এখানে 60 থাকবে, এখানে তোমার 100, এখানে 36, ক্যালকুলেশন করে দেবা কত হয়ে যায়, 196 হয়, তখন রুট করলে কত থাকে 14 থাকে, কারণ আমরা জানি কি √196 কে করলে কত থাকে, মান থাকে 14। এবার দেখো এর কোন মানের জন্য পরস্পর লম্ব হবে। আচ্ছা লম্ব হওয়ার শর্ত কি বলতো, লম্ব হওয়ার শর্ত হচ্ছে তোমাকে a ডট b = 0 হইতে হবে, কি করতে হবে, a ডট b এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু 0 হবে। তাহলে ডট গুণ মানে কি, দেখো তো আমরা ইজিলি মুখে করব, এই 2 এর সাথে কি হবে 4 গুণ হবে, তাহলে 4 × 2 = 8, তারপর দেখো এখানে এর সাথে কার গুণ হবে, -2 এর গুণ, তার মানে -2a, তারপরে কত দেখো তো k এর সাথে k এর সগুণ -2 ইকুয়াল কত 0, তাহলে এখানে আছে কত দেখো তো 6 আসছে না, এখানে আছে 6, তার মানে এবার চলে গেলে কি হয়ে যাবে, -2a = -6, তার মানে a সমান কত, a সমান কিন্তু 3 আসে, তাই না?
সেখানে একটু ভুল, এই 10 হবে, 10 এবার চলে গেলে -10 হবে, তাহলে বিয়োগ করলে এখানে একটু ভুল হয়েছে আমাদের। -2 ইকুয়াল হচ্ছে তোমার -10, অতএব a সমান কত? a সমান হবে 5। ঠিক আছে, আর যদি সমান্তরাল হওয়ার কথা বলে, দেখো সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল দেখো দুইটা ভেক্টর থাকবে এরকম, এই ভেক্টর সমান যদি দেওয়া থাকে a1i প্লাস a2j প্লাস a3k, ঠিক আছে। এবার তোমাকে বি ভেক্টর এটা সমান যদি দেওয়া থাকে b1i প্লাস b2j প্লাস b3k, তাহলে যদি সমান্তরাল হয় তাহলে কি হবে জানো? সমান্তরাল, এখানে আমার একটু কলমের সমস্যা আছে। সমান্তরাল হলে i j এবং k এদের যে সহগগুলোর অনুপাত সমান হবে। সহগগুলোর অনুপাত মানে কি a1 ডিভাইড বাই a2 ইকুয়াল এখানে তোমার b1, তারপরে a2 ডিভাইড বাই b2 ইকুয়াল কত হবে? a3 ডিভাইড বাই b3। তো এই জিনিসটা কিন্তু হবে যদি সমান্তরাল হয়। তাহলে সমান্তরাল হলে কি হবে আমরা দেখলাম, যদি সমান্তরাল হয় তাহলে হবে হচ্ছে তোমার এদের যে i j k এই সহগগুলো কি হবে? সহগগুলো সমান হবে, ঠিক আছে। তো লম্ব হওয়ার এবং সমান্তরাল হওয়ার এই কন্ডিশনগুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা। তো এখানে আরো একটু প্রশ্ন আছে, দেখো আমরা এই যে কিছুক্ষণ আগে কিন্তু এই প্রশ্নটা আমরা বলছিলাম যে তোমার যদি a ইকুয়াল যদি -b হয়, a ভেক্টর ইকুয়াল যদি -b, এই যে মাইনাস চিহ্নটা থাকে, দেখো a আর b সমান কিন্তু বিপরীতমুখী, তাহলে a ক্রস b এর মান কত? a ক্রস b এর মান 0, কারণ কি এই a আর b এর মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি, আর a ক্রস b 180 ডিগ্রির জন্য কত হবে? 0 হয়, কিছুক্ষণ আগে কিন্তু বললাম। এটা নিম্নের ভৌত রাশিগুলোর তালিকায় কোন ধারাটি ভেক্টর রাশির অন্তর্গত? তাহলে আমরা ভেক্টর রাশি কোনগুলা কি জানি, দেখো তো সিবাসুতে আসছে, তো সিবাসুর জন্য কি প্রকারভেদটা অবশ্যই দেখবা। দেখো বেগ, ত্বরণ, বল এই তিনটা কি ভেক্টর রাশি? এখানে দেখো আয়তন ভেক্টর রাশি না, তারপর দেখো সময় ভেক্টর রাশি না, ভর ভেক্টর রাশি না, তারপর এখানে দেখো ভর ভেক্টর রাশি না, তাই না? শুধুমাত্র ডি নাম্বারে তিনটাই ভেক্টর রাশি। এর পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের বলছে দুইটি ভেক্টর রাশি স্কেলার গুণফল। দেখো এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ, সিবাসুতে বা কৃষি কোষের জন্য কিন্তু প্রায়ই আসে এই টাইপটা। দুইটা ভেক্টর রাশির তোমাকে স্কেলার গুণ দেওয়া আছে। স্কেলার গুণ মানে কি? ডট গুণ, ডট গুণের মান, এবং এটা কি ভেক্টর গুণ মানে a ক্রস b এর মান দেওয়া আছে। মধ্যবর্তী কোণ কত? এটা বের করা খুবই সহজ। দেখো tan থিটা এটা সমান লিখবে হচ্ছে a ক্রস b এর মান, ঠিক আছে, a ক্রস b এর মান, আর ডিভাইড বাই কি হবে? a ডট b এর মান, ব্যাস আর কিছু না, ঠিক আছে। থিটার ভ্যালু বের কর, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে এখানে তুমি থিটা সমান কি লিখবা? থিটা সমান হচ্ছে tan ইনভার্স, ভ্যালুগুলো বসাই দাও, a ক্রস b এর মান মানে ভেক্টর রাশির গুণফল কত? 5√3, ভেক্টর গুণফলের মান 5, আর স্কেলার গুণের মান কত? 15। তাহলে দেখো এটা কাটলে কত? 3 থাকে, তাহলে √3 উপরে আর নিচে 3, তাহলে এটা কাটলে কিন্তু 1/√3 থাকে, তাই না? তাহলে দেখো tan ইনভার্স 1/√3, যার মানে কত? 30 ডিগ্রি। তো এইভাবে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করব, এভাবেই আমরা প্রশ্নগুলো সলভ করে দিব। এরপরে দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে আমাদের, ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত বের করার সূত্র দেওয়া। মধ্যবর্তী বের করার সূত্র হচ্ছে আমরা দেখবো এখানে কি করা আছে 8xy। দেখো এখানে কিন্তু আসলে ভেক্টর মানটা দেওয়া ওভাবে নাই, এখানে ডাইরেক্ট x অক্ষ মানে i j কে না দিয়ে x এর উপর মারে, এটা বিভ্রান্তর কিছু নাই, x দ্বারাই x অক্ষের ভেক্টরগুলো আছে। তার মানে মধ্যবর্তী কোণ বের করব হচ্ছে ডট গুণনের কনসেপ্ট থেকে, ঠিক আছে। তো আমরা জানি কি a ডট b এটা সমান আমরা জানি কি ab cos থিটা, তাই না? ab মানে কি? a হচ্ছে a ভেক্টরের মান, b হচ্ছে b ভেক্টরের মান, ঠিক আছে। cos থিটা বা cos আলফা লিখতে পারো, আলফার মানটা বের করতে হবে। তাহলে আলফার মানটা বের করার সূত্র কি? দেখো তো তোমরা লিখবা এই যে a ডট b, এখানে আমরা cos আলফা এক লাইন করব, a ডট b উপরে হবে কি ডট গুণনের মান, নিচে হবে কি ab এর মান, ঠিক আছে। তাহলে আলফার মানটা কত হবে? cos ইনভার্স a ডট b ডিভাইড বাই ab, ঠিক আছে। এই মান করতে পারলে তোমার কি আলফার মানটা পেয়ে যাবে। তাহলে অবশ্যই কি a ভেক্টর তোমাকে দেওয়া থাকবে, b ভেক্টর দেওয়া থাকবে, a ভেক্টর মান বের করে নিবা, b ভেক্টর মান বের করে নিবা, আর উপরে কি a ডট b বের করবা, নিচে কি মান বের করছো ওদের গুণফল। তো দেখো এখানে আমরা এটাই দেখতেছি, তাহলে 2 দুগুণে 6 দুগুণে 12, আর এখানে দেখো 2 7 3 দুগুণে 6, ঠিক আছে। 12 যোগ 6 হলো, নিচে দেখো এটার মান কত আছে? √2 এর পুট স্কয়ার যোগ 2 এর পুট স্কয়ার, তার মানে কি 8 না, √2 কিন্তু 8, এটা থাকলো a এর মান। আর b এর মান দেখো √36 যোগ 9, তার মানে কত? 45, ঠিক আছে।
তো এই যে মানগুলো বের করে, তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ ছিল, যার কারণে পারছে। তো ক্যালকুলেটর ছাড়া কিন্তু এটা হয়, কনসেপ্টটা মাথায় রাখবা যে মধ্যবর্তী কোণ বের করতে বলে আমরা কিভাবে বের করব, উপরে ডট গুণ বের করব আর নিচে কি ওই ইন্ডিভিজুয়াল ভেক্টরগুলোর মান বের করে তাদের গুণফল বের করব, ঠিক আছে। এটাই কোনটি অদিক রাশি মানে কি স্কেলার রাশি। তো স্কেলার রাশি আমরা এখানে জানি, দেখো চৌম্বক দৈর্ঘ্য, সান্দ্রতা গুণাঙ্ক, প্রতিসরাঙ্ক, বলের ঘাত। তো এইখানে কিন্তু আমাদের উত্তরটা চৌম্বক দৈর্ঘ্যর এইটাও কিন্তু দিক আছে, সান্দ্রতা গুণাঙ্কের কিন্তু দিক আছে, প্রতিসরাঙ্কের কিন্তু দিক নেই। তো এটা আছে আমাদের, এটা কি বলতো, এটা হচ্ছে স্কেলার রাশি, এটা স্কেলার, বাকি সবগুলো হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশির মান 10 একক হলে 60 ডিগ্রি কোণে উপাংশের মান কত? উপাংশের মান 60 ডিগ্রি কোণে উপাংশ, যেদিকে কোণ সেই দিকে যদি উপাংশ বের করতে বলে, যেই দিকে কোণ ওই দিকে যদি উপাংশ বের করতে বলে, তাহলে কি করবা? পি cos থিটা, ঠিক আছে। তাহলে আমরা কি করব? 10 গুণন cos 60 ডিগ্রি, তার মানে কত? cos এর মানে হাফ, 10 গুণ করলে কত থাকে? হাফের সাথে 5 থাকে, ব্যাস এটাই উত্তর। 21 নাম্বার দেখো, 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন ব্যক্তি 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে বৃষ্টি পতিত হচ্ছে, বৃষ্টিতে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাড়া? এটা আমরা কিছু না দেখলাম যে tan সমান কি লোকের বেগ ডিভাইডেড বৃষ্টির বেগ, ব্যাস ভ্যালুগুলো বাড়ছে। লোকের বেগ কত? 4/6 2/3, তো থিটার মানটাকে 2/3 33.7। এই মানটা একটু মুখস্থ রাখো যে 2/3 যদি থাকে তাহলে অ্যান্সার কত হবে? 33.7। এবং যদি 1 থাকে, যে tan ইনভার্স 1 থাকে, তাহলে কত হবে? তাহলে কিন্তু 45 ডিগ্রি হবে। তো এই কিছু কিছু মানগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। দেখো কোন একটি নদীতে নৌকা স্রোতের অনুকূলে, অনুকূল মানে কি? স্রোত যেদিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে তোমার পি প্লাস কিউ। যদি নৌকার বেগ পি হয়, স্রোতের বেগ কিউ হলে পি প্লাস কিউ দেওয়া আছে কত? 24 মাইল পার সেকেন্ড, 24 মাইল পার, এখানে ঘন্টায়, মাইল পার আওয়ার। প্রতিকূল, প্রতিকূল মানে কি? বিপরীতে, মানে পি মাইনাস কিউ, ঠিক আছে। পি মাইনাস কি কত? 4 মাইল পার আওয়ার। নৌকাটিকে কোন দিকে চালালে সোজা অপর পারে পৌঁছাবে? তাহলে তোমাকে অবশ্যই এখান থেকে ইউ প্লাস ভি দেওয়া আছে, ইউ মাইনাস ভি দেওয়া আছে, ইউ আর ভি এর মান বের করতে হবে, ঠিক আছে। আর এই কনসেপ্ট থেকে আমরা জানি যদি ঠিক অপর পাশে পৌঁছানোর কথা বলে, ঠিক অপর পাশে, তাহলে আমরা সূত্র কি জানি? যে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। উপরে হবে ছোট মান, নিচে বড় মান, এটাই, আর কিছু না। কনসেপ্ট মনে রাখবা, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ইউ হচ্ছে ছোট মান, নিচে। এটার প্রশ্ন একবার আসার জন্য ক্যালকুলেটর ইউজ ছিল, যার কারণে এটা এভাবে আসছে। তাছাড়া কিন্তু বেশিরভাগই তোমার 120 ডিগ্রি উত্তর থাকবে, ঠিক আছে। 120 ডিগ্রি উত্তর হবে, কারণ উপরে থাকবে 1, নিচে বাই 2 এরকম থাকবে, অথবা তোমার এরকম থাকবে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস, উপরে থাকবে 10, নিচে থাকবে 20। তো এটা কাটাকাটি করলে কত? হাফ থাকে না, আর মাইনাস হাফের মান কত? 120 ডিগ্রি। এখন দেখবা যে বেশিরভাগই 120 ডিগ্রি দিবে, তাছাড়া কিন্তু মান বের করা যাবে না, ঠিক আছে। তাছাড়া কিন্তু ক্যালকুলেটর লাগবে। তো এটাই আগে ক্যালকুলেটর ছিল জন্য এটা ছিল, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখো, সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান কত? হ্যাঁ, যে কোনো একটি বলের, দেখো সমকোণে মানে মধ্যবর্তী কোণ তোমাকে বলছে 90 ডিগ্রি, আর মধ্যবর্তী 90 ডিগ্রি হলে লব্ধির মান তো আমরা জানি, লব্ধির মান কত? লব্ধির মান আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার তোমাকে বলছে দুইটা বল সমান, দুইটা বল কি বলছে? দুইটা বল সমান, তার মানে কিউ এর মানও কি হবে? পি এর সমান হবে। তার মানে এখানে দেখো রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তার মানে দুইটা পি স্কোয়ার, তাই না? তাহলে রুট ওভার 2 পি স্কোয়ার। দেখো তো পি স্কোয়ার রুট মানে পি হবে, আর 2 এর পুরো মানে রুট 12, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? দেখো তো পি রুট 2। তাহলে দেখো লব্ধির মানটা কি হচ্ছে? যে কোনো একটা ভেক্টরের রুট 2 গুণ, লব্ধির মানটা যে কোনো একটা ভেক্টরের কি হচ্ছে? রুট 2 গুণ। এটাই আমাদের চাইছে যে সমকোণ একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান যে কোনো একটি বলের কত গুণ? যে কোনো একটি বলের রুট 2 গুণ। আমরা বের করলাম এই যে রুট 2 পি, পিটা হচ্ছে যে কোনো একটা বল তার কি রুট 2 গুণ, এটাই, আর কিছু না। দেখো একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর এ এবং বি এর মান যথাক্রমে 50 60 একক, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এ ডট বি এর মান কত? এ ডট বি এর মান কত বলো তো? ইজি না? এ ডট বি এর মান আমরা খুবই জানি, এ ডট বি এটার সমান কত? এ বি কস থিটা, এ বি কস থিটা। দেখো তোমাকে মান দেওয়া আছে কিন্তু, তাই না? এ 50 একক, মান মানে কি? এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, তাহলে দুইটা গুণ করে দিবা, তার সাথে কজ থিটার মান দেওয়া আছে 160 ডিগ্রি। তাহলে তোমরা এখানে 50 গুণন 60 গুণন হচ্ছে হাফ, তাহলে দেখো 30 ও 3 × 15, তাহলে দেখো এখানে কত আসছে আমাদের? 1500, ঠিক আছে। তো এইভাবে ইজিলি কিন্তু মান বের করতে হবে, তো এটা ঘাবড়ানোর কিছু নেই। দুটি তোমরা দেখলা প্রশ্নগুলো সলভ করতেছি না, বেশি কঠিন কি প্রশ্ন তুমি পাইলে একটাও, সবগুলো কিন্তু মোটামুটি সহজ। হালকা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, সূত্রগুলো যদি জানো, তাহলে কিন্তু পারবা কৃষি গুচ্ছে, ঠিক আছে। কৃষি গুচ্ছে সূত্র ফর্মুলাগুলো টাইপ ওয়াইজ যদি প্রশ্নগুলো একটু সলভ করো, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না।
দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 10 একক, উহারা একই বিন্দু। দেখো এই যে কি, আমি কিন্তু এই টাইপের কনসেপ্ট তোমাকে বলছিলাম যে দুইটা সমান ভেক্টর তোমাকে দেওয়া থাকবে আর মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, তাহলে তোমাকে লব্ধি চাবে। তাহলে লব্ধি কি হবে বলতো, লব্ধি কিন্তু যে কোনো একটা সমানই হবে, তাহলে লব্ধি কিন্তু 10 এককই হবে। এটা কিন্তু দুইটা সমান ভেক্টর না, তাহলে পি ইকুয়াল কিউ দেওয়া আছে এবং আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। কোণ দিয়ে দিছে, এবার প্রথমবার কোণ দেওয়া ছিল না, কোণ বের করতে বলছিল, এবার কোণ দেওয়া, তাহলে কি কোণ 120 ডিগ্রি হলে পি ইকুয়াল কিউ ইকুয়াল কত হবে, আর হবে। তার মানে কি লব্ধিটা যে কোনো একটা সমান হবে, তার মানে লব্ধির মান কি 10 এককই হবে, তাহলে লব্ধি 10 একক। এবার বলছে লব্ধির মান ও দিক, তাহলে লব্ধির মান আর দিক, লব্ধির মান দিক বের করার সূত্র তো জানোই, tan থিটা সমান কত, tan থিটা। এখন যে কোনো একটার সাথে তুমি কোণ দুইটাই সমান, তাই না, পি প্লাস এখানে কিউ সাইন আলফা ডট ডট, এখানে মানগুলো বসাই দেবো। দেখো যে পি 10 সাইন 120 ডিগ্রি, 10 প্লাস এটা ক্যালকুলেশন করলে দেখবা 60 ডিগ্রি চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ক্যালকুলেশন করবা। তো সাইন 120 ডিগ্রি মান তোমার জানতে হবে, তাই না, সাইন 120 ডিগ্রি, এটা তোমার হচ্ছে সাইন 120 ডিগ্রি মান হচ্ছে হাফ, সরি এখানে সাইন 120 ডিগ্রি মান হচ্ছে তোমার 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, ঠিক আছে, ঠিকই তো আছে, 90 যোগ 30 ডিগ্রি, তাহলে হবে না 180 মাইনাস 60, তাহলে তোমার √3/2, সাইন 120 ডিগ্রি মান হচ্ছে √3/2 আর কজ 120 ডিগ্রি এটা মানে হচ্ছে মাইনাস হাফ। তো ভ্যালুগুলো বসাই দিবা, দেখবে যে ভ্যালু চলে আসছে। কোনটি ভেক্টর বিভাজনের সূত্র, তো ভেক্টর বিভাজনের কন্ডিশন আমরা দেখি, সেটা দেখো এখানে উদাহরণগুলো দেখবা। লোন রোলারের গতি, পাখির উড্ডয়ন, ভেক্টর বিভাজনের। ভেক্টর বিভাজনটা বলতে কি বোঝায়, দেখো একটা জিনিসকে তুমি টানতেছো, এই যে এই বরাবর তুমি পি একটা টানতেছো, তাই না, তাহলে এইটা কি করবে, এই বরাবর একটা বিভাজন হয়ে যাবে, এ বরাবর একটা বিভাজন হয়ে যাবে, ঠিক আছে, তখন কি এ বরাবর যাচ্ছে। আর পাখির যদি উড্ডয়ন দেখি, পাখি কি করে দেখো তো, এইভাবে যায় না, এইভাবে যায়, বাট তার কি হচ্ছে বলতো, পাখার ঝাপটা কি হচ্ছে, এইভাবে দেয় না, আর উড়ে কিভাবে, এইভাবে না। এই যে ভেক্টর বিভাজন, তো পি যাচ্ছে এদিকে, কিউ যাচ্ছে এদিকে, তো এই ঘটনাগুলো যদি হয় তাহলে এটা কি ভেক্টর বিভাজনের সূত্র, ঠিক আছে। তাহলে একটা যোজন, ভেক্টর যোজনের উদাহরণ হচ্ছে এগুলা। আর নদীর যে গতি, এটা হচ্ছে ভেক্টর বিভাজন। যোজন কখন হবে, দেখো এই যে পি আর কিউ যাচ্ছে না, লব্ধি বরাবর যখন যাবে, তুমি পি এবং কিউ বরাবর ভেক্টর দিচ্ছ, বল প্রয়োগ করতে আর বরাবর যাবে, তখন এটা হচ্ছে যোজন, এটা যোজন। আর তুমি যদি এই যে পি বরাবর দিচ্ছ, তখন এই যে দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে, তখন এটাকে বলা হয় ভেক্টর বিভাজন, এটা হচ্ছে বিভাজন, এটা হচ্ছে যোজন। পাখির উড্ডয়নটা কি যোজন, কারণ এখানে দুইটা বল আমরা প্রয়োগ করতেছি, দেন এটা কি করছে, লব্ধি বরাবর যাচ্ছে, ঠিক আছে। কারণ আমরা দেখি কি, দেখো আমরা দড়ি এভাবে টানি, নৌকাটাকে একটা সামনে যায়, একটা কি পাড়ের দিকে যায়, তো এটা হচ্ছে ভেক্টর বিভাজনের কিন্তু কন্ডিশন। তো এইগুলাই ছিল মূলত আমাদের হচ্ছে কৃষিগুচ্ছের প্রশ্নগুলো সলভ। আমরা উদ্ভাসের যে কৃষিগুচ্ছের প্রশ্ন ব্যাংকটা আছে ওইটাই মোটামুটি সলভ করলাম। তো এখানে এই কটা প্রশ্ন ছিল, তো এগুলাই দেখলেই মোটামুটি হয়ে যাবে তোমাদের, আশা করা যায়। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।